উত্তপ্ত সকালে পাগল না হলে কি পাহাড়ে ওঠা হয়? কি মোরসালে A little song I wrote, you might wanna sing it note for note, but don't worry. এটা বলতেছিলাম উত্তপ্ত সকালে আমাদের যাত্রা, তা মাত্র কয় মিনিট হলো? 2 মিনিটে আমরা এই উত্তপ্ত যাত্রা বুঝে যাচ্ছি। চলেন তো। ঝিঝি পোকার শব্দ এখানে। এটাই কি চন্দনা পাহাড়? হ্যাঁ, এখানে দুইটা বিষয়। এক নাম্বার হলো যে রোদ থাকার কারণে একটু কষ্ট বেশি হচ্ছে, কিন্তু আবার যদি বৃষ্টি থাকতো তাহলে আবার ঠান্ডা লাগতো, কিন্তু আবার এই উঠা যেত না, উঠার যে কষ্টটা হ্যাঁ পিচ্ছিল থাকতো। তো একটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা মিলিয়েই। আসলে কেমন বোধ করতেছো? আপু তো গেমে কষ্ট ফিল করতেছি। বাসলে আর টিকবো না ভাইয়া, লাগতেছে। সত্যিকারের গরিব দুঃখী মিসকিনের মতো লাগতেছে। ওরে সত্যি সত্যি তাই না। ও থাকুক, স্থানীয় আসছিল না আমাদের সাথে। ও বেশি গরিব হয়ে গেছে। আরে কেমন কষ্ট হচ্ছে। মরে যা। আমার তো এটা কিছু মনেই হচ্ছে না। আমার 9 তলায় উঠা বাকি আমাদের হলের। সময় যাচ্ছে আর লাগতেছে, আমি আরো এনার্জি বেশি পাচ্ছি, এনার্জি বেড়ে যাচ্ছে। ক্যামেরার সামনে থ্যাংক ইউ। গেস্টকে সাকে কল দেই। পিছনের দিকে তাকাও, ওই পিছনের দিকে। খুব শান্তি লাগতেছে না? খুব শান্তি লাগতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না, খুব শান্তি লাগতেছে। এই সামনে জিরি জিরি জিরি, ওই যে পানি ছাড়া, এই যে সামনেরটাই, এই যে এই যে সামনে, এই যে দেখো, এই যে সামনে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। জাস্ট একটু বৃষ্টি থাকলে কি চলে আসছে? হ্যাঁ চলে আসছি। নামার রাস্তা যথেষ্ট সহজ, কঠিন হয়ে যেত।
জানে না আইছেন যে না না কই আইছি রেডি হ্যাঁ তবে নামার পথটা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ ছিল না। বিশেষ করে দীর্ঘ সিঁড়ি দিয়ে নামার সময় কষ্টটা আরও বেশি অনুভূত হয়। যাদের হাঁটুতে একটু সমস্যা আছে তাদের জন্য এই অংশটা একটু বেশি চ্যালেঞ্জিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ, পাহাড় কেটে রাস্তা বানাইছে। পাহাড়টা আমার দাদারা ছিল। ভাই তোমরা আছো পিছনে আমার মেয়ে না আসলে মেয়ে কই ওই যে অবশেষে কি আমাদের চন্দ্রনাথ অভিযান শেষ শেষ। পাহাড় অভিযান শেষ করেই উত্তপ্ত দুপুরে আমরা রওনা দিই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে একটা ট্রলারে উঠে পড়ি। সমুদ্রের ঢেউয়ের মধ্যে ট্রলারে দুলতে দুলতে এগিয়ে চলা, একদিকে একটু ভয় অন্যদিকে রোমাঞ্চ। আর সত্যি বলতে এই ছোট্ট ট্রলার রাইডটা পুরো ট্রিপের মধ্যে সবচেয়ে এক্সাইটিং অভিজ্ঞতাগুলোর একটি ছিল। This sea feels like what I once saw on a screen. I search for a reality screen. I've never seen someone lit from within. Blurring out my periphery, my smile is এই ফিল হচ্ছে। কিন্তু কথা হচ্ছে উপরে ছাদটা না থাকলে তো আসলে এটা আমার সবসময় খারাপ লাগে যে একটা পর্যটন প্লেস, আমি এর আগে যেখানেই যাই না কেন আমার সবসময় একটা জিনিস মাথায় আসে যে পরিবেশ। এই যে পরিবেশের কথা বারবার বলতেছি, এখানে যে কটা যায় তো জায়গা দেখতেছি গুলিয়াখালীর এই ছোটো ছোটো গর্তগুলার যে জায়গায় দেখতেছি এখানে ময়লা আর ময়লা আর ময়লা, যেগুলো আমরাই রেখে যাচ্ছি, আমরাই এইসব করতেছি। তো এইসব করার আসলে মূল কারণ কি? আসলে আমাদের এই যে সচেতনতা বা আমাদের যে চিন্তাভাবনা, আমরা কীভাবে চিন্তা করি বা আসলে কী ভাবি আমি জানি না। আমি পার্সোনালি চেষ্টা করি যে আমার কোনো ধরনের প্যাকেটজাত দ্রব্য যদি কোনো কিছু খাই, প্যাকেটটা আমার পকেটে রেখে দিতে, তারপরে পরবর্তীতে সেই প্যাকেটের জিনিসটাকে সুন্দর একটা জায়গায় যেখানে ডাস্টবিন আছে বা যেখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে নেওয়া হয় ওখানে নিতে, এটা চেষ্টা করি। কিন্তু এই যে প্রত্যেকটা পুরো প্লেস নোংরা আর নোংরা, এভাবে আসলে পর্যটন বাঁচতে পারে না, এভাবে আসলে দেশ চলতে পারে না। যেটা আসলে ওই যে বলি না, সরকারের সমস্যা, অমুকের সমস্যা, তার সমস্যা, কিন্তু অ্যাকচুয়াল সমস্যা কিন্তু আমাদের নিজেদের মধ্যে। এখানকার স্থানীয় কর্তৃক যে পর্যটকদের হয়রানির শিকার করা হয় বা মারা হয়, তারপর পরিপ্রেক্ষিতে এখানকার যে স্থানীয় প্রশাসন তারা এখানের যে দোকানগুলো ছিল এই দোকানগুলো ভেঙে দেয়। আর সেগুলোর এখন বর্তমান পরিস্থিতি একদিক দিয়ে চিন্তা করলে এখানে আসলে এই দোকানগুলো থাকার কোনো মানে নেই। কারণ সমুদ্র সৈকতের এত পাশে, মানে এই সব দোকানে যেমন এদিক দিয়ে দোকান ছিল, এই দোকানগুলো থাকার কোনো কারণই নেই। এই দোকানগুলো থাকার এখানে কোনো মানেই নেই। তো আসলে ব্যাপারটা হলো যে একটু দূরে দোকানগুলো আছে, তো এই সমুদ্র সৈকতের এত ক্লোজ প্লেসে কেন দোকানের প্রয়োজন? যে পরিবেশটা নোংরা করে ফেলার সুযোগটা তৈরি হয় এই দোকানগুলো থাকার কারণে। সো যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু এখন ইদানিং সময় দেখা যাচ্ছে যে আরও কিছু দোকান নতুন বসে গেছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করা উচিত, সিস্টেমেটিক অ্যাপ্রোচে নিয়ে আসা উচিত। এই যে সৌন্দর্য, মানুষ আসলে কিভাবে পারে যে এইভাবে নোংরা করতে? সেম ব্যাপার, এই ময়লা মানে চারদিকে সেম অবস্থা, মানে এত মানে ময়লার মানে খারাপ অবস্থা। আসলে বিচে প্রথমে নেমে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, কিন্তু সময় যত গড়িয়েছে জায়গাটার সৌন্দর্য ধীরে ধীরে মন ছুঁয়ে গেছে। তবে একটা আফসোস থেকেই যায়, যদি আকাশটা একটু মেঘলা থাকতো কিংবা সময়টা বিকেলের দিকে হতো, তাহলে হয়তো অনুভূতিটা আরও সুন্দর হতো। অনেক অসুন্দরের মাঝেও একটু সৌন্দর্য, একটু প্রাকৃতিকতা দেখতে আসলেই ভালো লাগে।
মানে জানি না, এত অসুন্দর বললাম, এত কিছু বললাম, নোংরা, এই সমস্যা ওই সমস্যা, এরপরও কেন যেন মন ভালো হয়ে যাচ্ছে, কেন যেন ভালো লাগতেছে। মানে এটাই হয়তো আসলে ওই যে ঘুরলে যে ব্যাপারটা তৈরি হয়, যেহেতু এই অড টাইমে এখানে চলে আসা, তো এখানের সৌন্দর্য বলতে এই যে প্রখর, মানে প্রখর রোদ, এই রোদের ভিতরে যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে যে এই চলাফেরা করতেছি, এইটাই অনেক বিশাল ব্যাপার। কারণ প্রচণ্ড ঘামতেছি না ঠিক, কিন্তু তার থেকে বেশি মানে পোড়াচ্ছে টাইপের অবস্থা, মানে এত রোদ। কিন্তু এরপরও কেন যেন যখন একটু ছায়া পাচ্ছি, এটা পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো এই জিনিসটা আসলে অন্যরকম ফিল। তো এইটাই যে ঘুরতে গেলে যতই খারাপ লাগুক, যত যাই লাগুক, ভালো লাগবেই, কোথাও না কোথাও কোনো কিছুতে ভালো লাগবেই, ভালো লাগা স্বাভাবিক। এটা হলো ঘোরার মজা, এটা হলো ট্রাভেলের মজা। তো গুলিয়াখালীতে খুব বেশি জায়গা নেই, খুব বেশি অবস্থা নেই, কিন্তু অল্প যা জায়গা আছে এটা অনেক সুন্দর। মানে ওই অল্প জায়গাটুকুর মধ্যে মানে যে এটার এক্সপেকটেশনটা এইটার সাথে রাখতে হবে, এইটাই হলো মূল বিষয়, যে গুলিয়াখালীকে তুলনা করতে হবে গুলিয়াখালীর সাথে। আর যদি সেই তুলনা করি তাহলে গুলিয়াখালী সুন্দর বলা যায়, কিন্তু ওই যে আমরা যদি পরিবেশ ঠিকঠাক রাখি তাহলে জীবন কত উপভোগ্য। এই যে গর্জন, এই যে সাউন্ড, এগুলো শুনলে আসলে মন ভালো হয়ে যায়। যদিও ওয়েদারটা খুব একটা ভালো নেই, আর যদি একটু হালকা বৃষ্টি থাকতো মানে আমার পার্সোনালি অনেক ভালো লাগতো, কিন্তু এটার সুযোগ যেহেতু নাই, কিছু করার নেই। দাঁড়াও, দেখো কি ভালো লাগে, মানে একটু জাস্ট ছায়া, মানে একটু ছায়া খুঁজে দাঁড়াও, দেখো মানে পুরো সব চেঞ্জ হয়ে যায়, ঠান্ডা, আর ওই ফিলটা অনেক সুন্দর হয়। ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। কেউ ক্লিপ নিচ্ছে না, ভিডিও লাগবে না, ডিলিট করে দিব, আচ্ছা আপলোড দিব, থেকে যাবা। সুন্দর, ভালো লাগতেছে। রোদটা না থাকলে, একটু হালকা মেঘ বা বৃষ্টি থাকলে, If you don't stop coming, then I can't let go. When you're drunk and saying that you need me close, please don't keep me haunted by your ghost. When you leave me, all I hear is your echo. If you don't stop coming, then I can't let go. When you're drunk and saying that you need me close, please don't keep me haunted by your ghost. When you leave me, এই দুপুরবেলা এখানে আসলে লাগে ধুধু মরুভূমি, আর কি একটা অবস্থা, মনে হচ্ছে যে যাচ্ছি চরের মধ্য দিয়ে যাচ্ছি, আর সামনে পাহাড়, এই সামনে পাহাড়, আর গলা শুকিয়ে কাঠ, মানে এরকম সামনে অনেক পানি, খেতে পাচ্ছি না। পানি অনেক, কিন্তু খেতে পারতেছি না। দুপুরের খাবার শেষ করে ক্লান্ত শরীর নিয়েই যাত্রা শুরু খোয়াছড়া ঝর্ণার পথে। যদিও আগেই জানতাম এই সময়ে ঝর্ণায় খুব বেশি পানি না থাকার সম্ভাবনা, তবুও ইচ্ছা ছিল অন্তত কয়েকটা ধাপ উপরে ওঠার। কিন্তু সারাদিনের ক্লান্তি আর দীর্ঘ ট্রেকিং শেষে কারোরই সেই ইচ্ছা শক্তিটুকু অবশিষ্ট ছিল না। ঝর্ণা দেখতে তা না, এরা চুরি করার প্ল্যান নিয়ে আছে। কোথায় যাচ্ছেন? ভালো একটা জায়গায় নিয়েছিলেন, ওইখানে দিয়েছেন কম সময়, ওইখানে আর 1 ঘন্টা রাখা আনতেন, এখানে নাই আনতেন। কোথায়? একদিনে চন্দ্রনাথ পাহাড় আর খোয়াছড়া ঝর্ণা রাখার প্ল্যান না করাই উত্তম, না হলে ট্রিপ শেষে শরীর আপনাকে মনে করিয়ে দিবে আপনি আসলে কি করছেন। তারপর যে আমরা যাওয়ার জন্য যাচ্ছি, এখন কি হবে সেটা পরের কথা। সেখানে যে পানি থাকতে হবে এমন কোনো কথা নেই। আর বড় কথা, আমাদের কেউ ডিমোটিভেটেড করতে পারবেন না, তাই না? কি দেখতে মানে মনে বুঝা হইতেছি স্ট্রাগল। কি স্ট্রাগল লাইফ। এরা আবার খোয়াছড়া ঝর্ণা দেখবে, আবার উপরে যাবো, সবার উপরে।
শেষ পর্যন্ত নিচেই যেখানে একটু পানি পেলাম সেখানেই নেমে পড়লাম। আর বিশ্বাস করুন, সেই ঠান্ডা পানিতে কিছুক্ষণ কাটানোর পর মনে হলো সারাদিনের সব ক্লান্তি যেন এই পানির সাথেই মিশে ভেসে গেল।